יש לי אחריות לכישלון של צה"ל, יש לי אחריות גם להישגים. אומר מראש, הלוואי ולא היינו... বুকে হামাস নির্মূলের প্রত্যয় নিয়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী টানা ১৫ মাস ফিলিস্তিনের গাজাবাসীর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। তবে দীর্ঘদিনের এই নির্বিচার আগ্রাসনে ইসরায়েল তাদের লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। উল্টো ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধাদের প্রতিরোধমূলক হামলায় নিজেরাই ধরাশায়ী হয়েছে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে সম্প্রতি নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। ২১ জানুয়ারি মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি বিদায় নিচ্ছেন। তিনি বলেছেন, সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি পদত্যাগ করছেন। তবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন হালেভি। পদত্যাগকৃত ইসরায়েলি এই সেনাপ্রধান বলেছেন, যুদ্ধের সব উদ্দেশ্য এখনও অর্জিত হয়নি। হামাস ও এর শাসন করার ক্ষমতাকে আরও ধ্বংস, জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী। আর এর মধ্য দিয়ে হামাসের হামলায় বাস্তুচ্যুত ইসরায়েলিরা ফিরে আসতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেছেন। হামাসের সঙ্গে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েক দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল। উল্লেখ্য যে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুৎজে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরায়েলে প্রবেশের পর প্রথমে এলোপাতাড়ি গুলি চালানোর ফলে ১২০০ জন নিহত হন। পরে সেখানে ২৫১ জনকে জিম্মি হিসেবে নিজেদের হেফাজতে নিয়ে গাজায় বন্দী রাখেন হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর গত ১৫ মাস ধরে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৬,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি রবিবার স্থানীয় সময় সকাল ১১:১৫টার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির বাস্তবায়ন শুরুর পরপরই বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড সে দেশের অস্ত্রাগারে থাকা সামরিক অস্ত্রের সংখ্যা। সামরিক সক্ষমতার বিচারে বিশ্বে ইরানের অবস্থান ১৪তম। অন্যদিকে ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের বর্তমান অবস্থান ৯ম। অস্ত্র, সেনা, বিমান কোনো দিক থেকেই অভাব নেই দেশটির। তবে নিজেদের অস্ত্র সক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে এবার এই দুই দেশ হাত মিলাতে চলেছে। জানা গেছে যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। ২০ জানুয়ারি সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকিরি সাক্ষাৎকারে এ প্রস্তুতির কথা জানান। ২১ জানুয়ারি মঙ্গলবার মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।
বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন। এছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপরও জোর দেন। সেনাপ্রধান ছাড়াও এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এদিকে ইরান বহু আগে থেকেই তাদের পারমাণবিক সক্ষমতা বাড়াতে ইচ্ছুক। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটি। পারমাণবিক অস্ত্র তৈরির মূল উৎপাদন হাতে রেখেও পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এখনো যায়নি ইরান। অন্যদিকে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান ও পাকিস্তান যেহেতু অস্ত্র তৈরির ব্যাপারে হাত মিলিয়েছে, তাই পারমাণবিক অস্ত্র তৈরি বা নতুন করে মজুত করার ব্যাপারে ইরান পাকিস্তানের সাথে সলা পরামর্শের দিকে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে আসীন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিপুল ভোটে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের শাসনভার দ্বিতীয়বারের মতো তুলে নিলেন নিজের কাঁধে এবং তীরের বেশে ফিরে দ্বিতীয় মেয়াদে 4 বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হলেন ট্রাম্প। ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিয়েছেন তিনি। শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পুরনো অনেক আইন বাতিল করেছেন। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশগুলোর মধ্যে মূলত 6টি সকলের বিশেষ নজর কেড়েছে। মাদক কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা। মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। এলিয়েন্স এনিমিজ অ্যাক্ট অফ 1798 পুনর্বহাল করা হবে, যাতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো দমনে সর্বশক্তি প্রয়োগ করতে পারে। আদেশে যুক্তি দেওয়া হয়েছে, মাদক চক্র বা কার্টেলগুলো সহিংসতা ও সন্ত্রাসের প্রচারণায় লিপ্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অপরাধে প্লাবিত করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা। এই নির্বাহী আদেশে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে প্যারিস চুক্তি থেকে অবিলম্বে প্রত্যাহারের জন্য একটি আনুষ্ঠানিক লিখিত অনুরোধ জমা দিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তিটি দেশের মূল্যবোধ বা এর অর্থনৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য প্রতিফলিত করে না। জন্মগত নাগরিকত্বের অবসান। ক্ষমতা গ্রহণ করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সাংবিধানিক অধিকার বাতিলের উদ্যোগ নেন। এই আদেশের লক্ষ্য হল অবৈধভাবে বসবাসকারী অভিবাসী বাবা মায়ের সন্তানদের এবং অস্থায়ীভাবে দেশে বসবাসকারী বাবা মায়ের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বাতিল করা। এমনও খবর পাওয়া গেছে, প্রশাসন নাগরিকত্বের জন্য অযোগ্য বলে মনে করা ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্টের মতো নথি আটকে রেখে আদেশটি কার্যকর করতে পারবে। তবে এই আদেশের বিরোধিতা করেছে 18টি অঙ্গরাজ্য ও 6টি শহর। এই আদেশ আসার আগেই বিশেষজ্ঞরা মত দিয়েছিলেন, এর বাস্তবায়নে দেখা দেবে আইনি জটিলতা। মূল কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশের মাধ্যমে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার নজির নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া। আদেশে বলা হয়েছে, কোভিড-19 মহামারী মোকাবেলায় সংস্থাটির ভুল পরিচালনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বের হয়ে যাচ্ছে। ট্রাম্পের দীর্ঘদিনের বিদ্বেষের মূলে রয়েছে, এটিতে চীনের আধিপত্য রয়েছে। এতে WHO-কে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে অর্থ প্রদান করেছে বলেও উল্লেখ করা হয়েছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন।
আদেশে মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর রাখার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প মার্কিন সরকারের অফিসিয়াল নথিতে মহাসাগরের নাম পরিবর্তন করতে পারেন। এটি ইতিমধ্যেই কিছু নথিতে ঘটেছে। আমেরিকা দুটি লিঙ্গকে স্বীকৃতি দেবে, পুরুষ এবং নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিতে দুটি লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হবে, পুরুষ এবং নারী। এই লিঙ্গগুলো পরিবর্তনযোগ্য নয়। নতুন এই নির্বাহী আদেশের ফলে ফেডারেল সরকারকে জেন্ডার শব্দটির পরিবর্তে সেক্স শব্দটি ব্যবহার করতে হবে। স্টেট ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে পাসপোর্ট, ভিসা সহ সরকারি নথিতে যেন সঠিকভাবে লিঙ্গ প্রতিফলিত হয় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দল যুক্তি দিয়েছে, সরকারি সুবিধা এবং কর্মক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের তাদের লিঙ্গ পরিচয়ের সঙ্গে মেলে এমন সর্বনাম দিয়ে উল্লেখ করার প্রয়োজনীয়তা মার্কিন সংবিধানের বাক স্বাধীনতা এবং ধর্মের প্রথম সংশোধনী লঙ্ঘন করে। তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং ন্যাভিগেশন ডেটা নথি দেখিয়েছেন, যা থেকে প্রমাণিত হয়েছে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দিচ্ছে। তিনি তুরস্কের সংসদে এই সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন। গত বছর নভেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেন যে জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আঙ্কারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। এর আগে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করার ঘোষণা দেয় তুরস্ক। এছাড়াও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে লক্ষ্য করে বিরূপ মন্তব্য করে থাকেন। তবে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দেওয়ার উপরোক্ত তথ্য যেন তুরস্কের অন্যরকম এক রূপ উন্মোচন করল বিশ্বের সামনে। তুর্কির সংসদ সদস্য গেরগার্লি ওগলুর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি উক্ত তথ্য ফাঁস করে দিয়ে দাবি করেছেন যে তুরস্ক এখনও ইসরায়েলের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝি তুরস্কের পার্লামেন্টে গেরগার্লি ওগলু বলেছিলেন, আমাদের তেলবাহী জাহাজগুলো আমাদের অবস্থানের ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এটি একটি ভান করেছিল যে তারা ইতালিতে যাচ্ছে। কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি, তেল বহনকারী তুরস্কের এই জাহাজগুলো ইসরায়েলের হাইফা ও আশদোদ বন্দরে চলে গেছে। তার এই সংক্রান্ত বক্তব্যের ভিডিও চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগে তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টেও প্রমাণিত হয়েছে, গাজা উপত্যকায় জায়নবাদী ইসরায়েলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছিল। উল্লেখ্য যে তুর্কি প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। তুর্কি এবং ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক 1949 সালে স্বাভাবিক হয়, যা পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতার পর্যায়ে পৌঁছেছিল। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের কবর পরিদর্শন করেন। বিশ্লেষক মহলের মতে ইসরায়েলের বাস্তবতা হল তুরস্ক ও ইসরায়েল দুটি দেশই মার্কিন মিত্র। দুই পক্ষ কখনোই পরস্পরের সঙ্গে সামরিক সংঘাতে জড়ায়নি। তুরস্কের এ ধরনের অ্যাডভেঞ্চারে জড়ানোর কোনো খায়েশ নেই, তাই এই তেল সহায়তার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এরদোয়ানের দেয়া ইসরায়েলের বিরুদ্ধে নানা সময়ের বক্তব্য, বাণিজ্য কমিয়ে আনা, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিমান ভ্রমণ করতে না দেয়া, আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মতো ঘটনাগুলো ব্যাপক দ্বিধার জন্ম দিয়েছে।